নইলেনপুর গ্রামে ভোলা তার দুই ছেলে অনিল আর সুনীলের সাথে বাস করত। ভোলার স্ত্রী 5 বছর আগেই গত হয়েছেন। তারপর থেকে ভোলাই তার দুই ছেলেকে বড় করেছে। তার ছেলেরাও এখন বড় হয়ে গেছে। ওরা গ্রামেই মটন কষা আর রুমালি রুটির দোকান খুলেছে। ওরা মটন কষা আর রুমালি রুটি ওদের দাদুর থেকে রান্না করা শিখেছে। ওদের এই মটন কষা আর রুমালি রুটি খেতে ছিল অত্যন্ত সুস্বাদু। সবাই ওদের এই মটন কষা আর রুমালি রুটি খেতে খুব ভালোবাসতো। সবাই অনেক দূর দূর থেকে আসতো ওদের কাছে এই খাবারটা খেতে। এই দোকানটা চালাতে সবাই মিলেমিশে কাজকর্ম করত। একদিন এক গ্রাহক ওর কাছে এলো আর বলল, এই যে ভোলা দাদা, দাও দেখি মটন মশলা আর গোটা কয়েক রুমালি রুটি। হ্যাঁ দাদা, বসুন, এক্ষুনি দিচ্ছি। অনিল, তাড়াতাড়ি একটু মটন মশলা গরম করে দাদাকে খেতে দাও। 1 মিনিট বাবা, এক্ষুনি দিচ্ছি। অনিল গ্রাহককে মটন কষা আর রুমালি রুটি খেতে দিল। যেই গ্রাহক মটন কষা আর রুমালি রুটি খেলো, সাথে সাথে বলল, সত্যি দাদা, এই তোমার মটন মশলা রুটি খেলে না একেবারে আমার প্রাণ ভরে যায়। তোমার খাবারের না স্বাদ অপূর্ব। এই গ্রামে একমাত্র তোমার দোকানেই মটন মশলা রুমালি রুটি পাওয়া যায়, কিন্তু শহরে তো অনেক মটন মশলা রুমালি রুটির দোকান আমি খেয়ে দেখেছি, এই স্বাদ কোথাও নেই। তোমার হাতের জাদুই আলাদা। আমি তো সুযোগ পেলেই তাই তোমার দোকান থেকে মটন মশলা আর একটু রুমালি রুটি খেয়ে যাই। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সত্যি মন প্রাণ দিয়ে চেষ্টা করি ভালো মটন মশলা আর রুমালি রুটি বানাতে, যাতে আমার রান্নার স্বাদ একই থাকে। গ্রাহক খাবার খেয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ভোলা সুনীলকে বলে, সুনীল, মটন মশলা শেষ হতে এলো। মটন মশলার জন্য একটু মশলা বানিয়ে ফেল বাবা। ও বাবা, এই কিছুক্ষণ আগেই তো আমি সব ময়দা টয়দা মাখলাম। আমি খুব হাঁপিয়ে গেছি। আমি কি একটু আখের রস খেয়ে আসি? দাদা তো আছে দোকানে, বানিয়ে নেবে মশলা। আরে কিন্তু সুনীল, কোনো ব্যাপার না বাবা, তুমি ওকে যেতে দাও না, আমি করে নিচ্ছি। এই বলে সুনীল সেখান থেকে চলে যায়। আর অনিল মটন কষা বানানোর জন্য মশলা পিষতে শুরু করে। রোজ এরকমই হতো। অনিল তার বাবার সাথে খুব পরিশ্রম আর মন দিয়ে কাজ করত, কিন্তু সুনীল সব সময় কাজ থেকে পালাতো আর তার নিজের কাজ অনিলের কাঁধে চাপিয়ে দিয়ে পালিয়ে যেত। তা সত্ত্বেও অনিল কখনো ওর উপর রেগে যেত না আর সব সময় ওর দোষ ঢেকে দিত। উল্টে ছোট ভাইকে ছেলে মানুষ ভেবে ওর ভাগের সমস্ত কাজ নিজেই করত। এভাবেই সময় কাটতে লাগলো। একদিন এই দুই ভাইয়ের বিয়েও হয়ে যায়। তাদের বউয়েরা বাড়িতে আসে। অনিলের স্ত্রীর নাম শোভা আর সুনীলের স্ত্রীর নাম মালা। এতদিন পর্যন্ত সবকিছু তো ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন হঠাৎ খুব শরীর খারাপ হওয়ার ফলে ভোলা হঠাৎ মারা যায়। ভোলার মৃত্যু হওয়াতে বাড়ির সবাই খুব ভেঙে পড়েছিল। ভোলা মারা গেছে 10 দিন হয়ে গেছে। একদিন অনিল তার ভাইকে হঠাৎ বলে, ভাই, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন 10 দিন হয়ে গেল। এখন আমাদের উচিত বাবার মটন মশলা রুটির দোকানটা আবার চালু করা, তা না হলে সংসার চলবে কি করে? হ্যাঁ দাদা, আমিও সেই কথাই ভাবছিলাম। চলো আজ থেকে আমরা নিজেদের দোকান আবার শুরু করি। এইভাবে দুই ভাই মিলে দোকান খোলা শুরু করলো। তারা দুজন মিলে ওই দোকানটা চালাতে লাগলো। এভাবেই দিন কাটছিল। একদিন মালা জল ভরার জন্য কুয়োর কাছে গেল। ওর জল ভরা হয়ে গিয়েছিল। তখন হঠাৎ সেখানে বিভা আসে। বিভা খুব সুন্দর একটা শাড়ি পরেছিল। মালা ওকে দেখে বলে, আরে বাহ বিভা, তুমি তো কি সুন্দর শাড়ি পরেছ, মনে হচ্ছে এটা খুব দামি। হ্যাঁ মালা, এই শাড়িটা সুন্দর, কিন্তু এটা খুব দামি নয়। তুমি তো জানো না আমাদের গ্রামে সেলে শাড়ি বিক্রি হচ্ছে। সেই শাড়িগুলো শহর থেকে এসেছে এখানে, খুব কম দামে পাওয়া যাচ্ছে। তুমিও গিয়ে কিনে নাও না। কি ভাবছো? আচ্ছা, ও তাই বুঝি? ঠিক আছে, আমি আজকেই যাব। মালা বাড়ি ফিরে তার স্বামীকে বলে, হ্যাঁ গো শুনছো, আমি শুনলাম যে গ্রামে নাকি সেলে শাড়ি বিক্রি হচ্ছে। তুমি আজই আমার সাথে চলো না, আমাকে কয়েকটা শাড়ি কিনে দাও। খুব সস্তায় শাড়ি পাওয়া যাচ্ছে ওখানে।
ঠিক আছে কিন্নি, আমি আজই দাদা থেকে গিয়ে টাকা চেয়ে নিচ্ছি। সুনীল তার দাদার কাছে যায় আর বলে, দাদা, আমার কিছু টাকার প্রয়োজন। আমার বউ ছেলে কিছু শাড়ি কিনবে বলছে। হ্যাঁ সুনীল, সব বুঝলাম, কিন্তু আমাকে শহরে গিয়ে মশলা আর রুটির জন্য ময়দা কিনে আনতে হবে। আর আমি ভাবছিলাম দোকানে চেয়ার আর কয়েকটা বাড়াই, খুব কাজে দেবে। তুই কয়েকটা দিন অপেক্ষা কর, তারপর না হয় শাড়ি কিনিস। সুনীল অনিলের কথা শুনে মনে মনে খুব রেগে যায়, কিন্তু ওকে কিছু বলে না। ও তার স্ত্রীকে গিয়ে সব কথা খুলে বলে। এই কথা শুনে মালা বলে, হ্যাঁ গো, তোমার দাদা কি বলো তো? আমার না এসব একদম ভালো লাগে না। এই দোকানটা তো তোমাদের দুজনের, কিন্তু সব টাকা দাদার কাছেই থাকে। যদি তোমাকে কিছু কিনতে হয়, দাদার কাছ থেকে টাকা চাইতে হয়, আর অনুমতিও নিতে হয় সেই সাথে। আমি বলি কি, তুমি আলাদা একটা দোকান খোলো, যাতে আমরা নিজেদের সংসারটা অন্তত নিজেরাই চালাতে পারি। কারোর কাছে টাকা তো চাইতে হবে না। যখন ইচ্ছে করবে, যা ইচ্ছে করবে, সেইভাবে খরচা করতে পারবো। অনেক হয়েছে অন্যের গোলামি করা। দাদা সব সময় আমাকে ঠকিয়েই এসেছে, নিজে হাত খুলে খরচা করে, কিন্তু আমি যখনই টাকা চাইতে চাইবো কত শত ভাববে বসে। আমার ব্যবসা আমি এবার আলাদা করে নেব। এই ভেবেই সুনীল তার দাদার কাছে যায় আর বলে, দাদা, আমি অনেক ভেবে দেখেছি, আমাদের দুই ভাইয়ের খরচা আলাদা, আমাদের দুই ভাইয়ের জীবন আলাদা, তাই আমাদের দুই ভাইয়ের ব্যবসাও আলাদাই হওয়া উচিত। তুমি আমাকে আমার ভাগের টাকা দিয়ে দাও। আমি এবার ঠিক করেছি আমার নিজের মটন মশলা রুটির দোকান খুলবো, যাতে আমার রোজগার বেশি হয়। এ তুই কি বলছিস ভাই? সেই বাবার সময় থেকে আমরা একসঙ্গে দোকান চালাই, আর তার ফলে আমরা দুজন দুজনকে সাহায্য করতে পারি। আলাদা দোকান খোলার ব্যাপারে তো আমি কখনো ভাবিনি। তুই এসব কেন ভাবছিস? অনিল ওকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুনীল একটা কথাও শোনে না। অনিল তখন ওকে ওর ভাগের টাকা দিয়ে দেয়। দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। সুনীলও ওখানেই মটন কষা আর রুমালি রুটির দোকান খুলে বসে। এক গ্রাহক তার কাছে আসে আর বলে, সুনীল, আমার জন্য 1 প্লেট মটন মশলা আর রুমালি রুটি দে। সুনীল গ্রাহককে মটন কষা আর রুমালি রুটি বেড়ে দিয়ে দেয়। গ্রাহক যেই ওটা খায়, তখন সুনীলকে বলে, ভাই সুনীল, একটা কথা বলি, কিছু মনে করিস না। যে স্বাদ অনিলের মটন মশলা রুটিতে আছে না, সেই স্বাদ তোর মটন মশলার তন্দুরি রুটিতে একদম নেই। আমার তো বিশ্বাসই হয় না তোরা দুজন এক বাবার সন্তান, একই লোকের থেকে দুজনের রান্না শিখেছিস। দুজনের স্বাদ আকাশ পাতাল। গ্রাহক এই বলে ওখান থেকে চলে যায়। এরকমই আরো কয়েকজন লোক সুনীলের দোকানে আসে, কিন্তু তাদের কারোরই ওর দোকানের মটন কষা আর রুমালি রুটি খেতে ভালো লাগে না। অন্যদিকে অনিলের দোকানে ভিড় বাড়তেই থাকলো, আর সুনীলের দোকান রইল খালি। এভাবেই কিছু সময় কেটে যায়। একদিন সুনীলের স্ত্রী সুনীলকে বলে, হ্যাঁ গো, কি ব্যাপার বলো তো? আমি তো তোমার কাজ কিছুই বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম তুমি আলাদা দোকান খুলবে, তাহলে বেশি টাকা উপার্জন করবে। কিন্তু বেশি টাকা উপার্জন তো দূরের কথা, আমাদের তো সংসারও চলছে না। ঘরে চাল ডাল টুকুও নেই যে রান্না করব। আজ আমি রান্নাও করতে পারিনি। যদি এভাবেই চলতে থাকে না, তাহলে সংসার আর চলবে না। তোমার দোকান কেন চলছে না বলো তো? মালা, এই তোমার কথা মতো আমি দাদার থেকে আমার দোকানটা আলাদা করে নিলাম, কিন্তু সত্যি বলছি, এখন আমি একদম পরিষ্কার বুঝে গেছি যে বাবার সঙ্গে দাদাই বেশি সময় কাটাতো, আর তার ফলে দাদাই বেশি কাজ শিখেছে। তাই দাদার রান্নায় যে স্বাদ আছে, সে স্বাদ আমার রান্নায় কখনোই আসবে না। আর তাই দেখো না, দাদার দোকান রমরমিয়ে চলছে। আমার হাতে সেই গুণই নেই, আমি পারবো না নিজের দোকান চালাতে। হ্যাঁ গো, দোষটা আমারই। আমি আমার বুদ্ধির ভুলে তোমাদের দুজনকে আলাদা করেছি। তুমি দাদার কাছে ক্ষমা চেয়ে নাও, ওনার সাথেই তুমি আবার কাজ করো। কি মুখে ক্ষমা চাইবো দাদার কাছে বলো তো? তখন দাদা আমায় অনেক বুঝিয়েছিল, আমি তখন জেদ করেছিলাম। আমি জানি দাদা আমায় কোনোদিনও ক্ষমা করবে না। শোভা ওখান দিয়ে যাচ্ছিল। ওদের সব কথা শোভা শুনতে পায়। শোভা অনিলের কাছে যায় আর বলে, শুনছো, তোমার সাথে আমার না কয়েকটা কথা আছে। এরপর শোভা সব কথা অনিলকে বলে। অনিল তার ভাইয়ের ঘরের সামনে এসে দাঁড়ায় আর দরজা খটখট করে। সুনীল দরজা খোলে। তখন অনিল বলে, দেখ ভাই, তুই আমার কাছে সবসময় ছোট, আর ছোট ভাই হয়েই থাকবি। আমার সাথে কথা বলার জন্য তোকে এত ভাবতে হচ্ছে কেন? আর হ্যাঁ, কাল থেকে তুই নিজের দোকানটার খুলবি না, আমার দোকানেই চলে আসবি। আমরা আমাদের এই দোকানটা একসঙ্গে চালাবো, যাতে আমরা দুজনেই আরো বেশি রোজগার করতে পারি। দাদার এই কথা শুনে সুনীল দাদাকে জড়িয়ে ধরে।
আর ক্ষমা চায়। তারপর দুই ভাই মিলে আবার একসাথে ব্যবসা শুরু করে এবং খুব মন দিয়ে কাজ করতে থাকে। কনকপুর গ্রামে রমন নামের এক লোভী ব্যক্তি বাস করত। তার স্ত্রী দিনমজুরের কাজ করত আর রমন গ্রামের বাজারে ফুচকা বিক্রি করত। এমনই একদিন রমনের কাছে একজন ফুচকা খেতে আসে আর বলে, কই দাদা, বেশ ঝালঝাল করে একটু ফুচকা খাওয়ান তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি বাবু। এই নিন বাবু। আরে বাহ, কি স্বাদ, সত্যি মন ভরে গেল। ধন্যবাদ বাবু, আরো খান না। এভাবেই কথা বলতে বলতে সে 5 প্লেট ফুচকা খেয়ে ফেলে। এরপরে সে পকেট থেকে 500 টাকা বের করে রমনকে দিয়ে দেয়। তখন তার ফোন বেজে ওঠে। সে ফোনে কথা বলতে থাকে। কিছুক্ষণ কথা বলার পর সে আবার রমনকে টাকা দিতে গিয়ে বলে, এই নিন দাদা, আপনার টাকা। মাঝে ওই ফোনটা এসে গেল তো, তাই ভুলেই গিয়েছিলাম যে আপনাকে টাকাটাও দিতে হবে। আপনি যেন আবার আমাকে ভুল বুঝবেন না। আর হ্যাঁ, সত্যি ফুচকাটা বেশ দারুণ খেলাম। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর লোভী রমন হাতে অতগুলো টাকা দেখে বলে, বাহ বাহ, আজ তো দারুণ ব্যাপার। একেই বোধহয় বলে মেঘ না চাইতেই জল। বাবুটা বদ্ধ পাগল, মাত্র 50 টাকার ফুচকা খেয়ে আমাকে 550 টাকা দিয়ে চলে গেল। ভগবান, এরকম গ্রাহক তুমি আমাকে রোজ 10টা করে পাঠিও। লোভী নজরে সে নিজের হাতে থাকা টাকাগুলোকে দেখে আর মনের আনন্দে বাড়ি ফেরে। বাড়ি ফিরে সে তার স্ত্রীকে সব কথা বলে। তখন সুধা বলে, দেখো রমন, তুমি যেটা করেছো সেটা কিন্তু একদম ঠিক না। এটা তোমার করা উচিত হয়নি। লোভ করলে কখনো কারোর ভালো হয় না। আরে ছাড়ো তো, আজকালকার দিনে সব চলে। আজকের দিনে না রাজা হরিশ্চন্দ্র হয়ে কোনো লাভ নেই। সত্যের পথে চলারও মানে হয় না, সত্য বলারও না। দেখো, আমি তোমাকে আগেও বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি, লোভ কিন্তু কখনো ভালো করে না কারোর। তাই এটাই ভালো হবে, তুমি তোমার ফুচকার ব্যবসাটা সততার সাথে করো। আমি চাই না যে সবাই তোমাকে লোভী ফুচকাওয়ালা বলে ডাকুক। কি বললাম বুঝলে? এই বলে সুধা নিজের কাজে মন দেয়। কিন্তু ওর এই কথা রমনের ওপর কোনো প্রভাব ফেলে না। সময় কাটতে থাকে আর এই সময়ের সাথে সাথে রমনের লোভও বাড়তে থাকে, কারণ ওর হাতের ফুচকা সবাই খেতে খুব ভালোবাসতো। এইসবের ফলে রমনের মাথায় এক দুর্বুদ্ধি খেলে আর সে নিজের মনে মনে বলে, সবাই আমার ফুচকা এত ভালোবাসে, তাহলে আমি একটা কাজ করি না কেন? ফুচকাতে একটু ভেজাল মিশিয়ে আমি আমার লাভটা বাড়িয়ে নিই। এখন থেকে আমি সস্তার আটা আর সুজির ফুচকা বানাবো, আর মশলাও যত সস্তায় পারি কিনে আনবো। আর আজ থেকে তো 10 টাকায় দুটোর বেশি ফুচকা দেবই না। এতে তরতর করে আমার লাভ বাড়বে আর আমি বড়লোক হয়ে যাব, বড়লোক। যেই ভাবা সেই কাজ। ও সস্তার আটা আর সুজি দিয়ে ফুচকা তৈরি করে। শুধুমাত্র তাই নয়, সে ফুচকার টক জলটা তৈরি করে সস্তা আর এক্সপায়ারি মশলা দিয়ে। সাথে সাথে সে তার ফুচকার দামও বাড়িয়ে দেয়। এমনই একদিন তার কাছে রিমা নামের এক মহিলা আসে আর বলে, আরে দাদা, আমাকে ফুচকা দেবেন প্লিজ। 10 টাকায় কটা দিচ্ছেন? 10 টাকায় দুটো। কি বললেন দাদা, 10 টাকায় দুটো? আরে বাকি সবাই তো 10 টাকায় 6টা বা 8টা দিচ্ছে, আপনি দুটো দিচ্ছেন কেন? হ্যাঁ, কারণ এটা আমার ফুচকা, আর আমার ফুচকার মতো স্বাদ আর কারো ফুচকাতে পাবেন না। তাই 10 টাকায় দুটোই পাবেন। খেতে হলে খান, নয়তো এবার আসতে পারেন। আচ্ছা, এতই যদি ফেমাস হয় তাহলে দিন দেখি, আমিও একটু দেখতে চাই এমন কি আছে আপনার ফুচকার মধ্যে। মহিলার কথা শুনে রমন তাকে 1 প্লেট ফুচকা দিয়ে দেয়। যেই না সে মুখে দেয় সেটা তার একদম ভালো লাগে না। তখন সেই মহিলা বলে, ছি ছি ছি, বাজে ফুচকা খেয়ে মনে হচ্ছে যেন এই ফুচকা 2 দিনের বাসি। টক জলটাও খেতে কি খারাপ, তার উপরে ফুচকার এত দাম নিচ্ছেন। কি লোভী আপনি। দিদি, আপনি ফুচকা খেয়েছেন আপনার ইচ্ছা অনুসারে, আমার কথায় নয়। আপনার ভালো লেগেছে না খারাপ আপনাকে আমি জিজ্ঞেস করতে যাইনি। আমার হাতের ফুচকা না দূর দূর গ্রাম থেকে লোক খেতে আসে এখানে, আর উনি এসেছেন খুদ ধরতে, জানতো? রমনের কথা শুনে সেই মহিলা সেখান থেকে চলে যায়। কিন্তু সে কিছু দূর এগোতে না এগোতেই তার বমি হতে শুরু করে দেয়। রমন শুধরোয় না, দিন কাটতে থাকে আর রমন রোজ সবাইকে বাসি আর ভেজাল ফুচকা খাওয়াতে থাকে। এর ফলে সবাই অসুস্থ হতে শুরু করে দেয়। একদিন সন্ধেবেলায় রমনের কাছে ফুচকা খেতে একজন লোক আসে। রমন তাকে ফুচকা খেতে দেয়। সেই লোকটা তখন রমনকে বলে,
ইয়া বাবা, এটা আবার একটা ফুচকা হয়েছে নাকি? কে জানে লোকজন তোমার ফুচকাতে এমন কি স্বাদ পায়। এই ফুচকা খেয়ে তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে সব ফুচকা একদম বাসি। আর এই জলটাও কি ভীষণ টক হয়েছে। ফুচকার সাথে কেউ এরকম টক জল খায় নাকি? তুমি তো দেখছি মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছো। দেখুন দাদা, আমার ফুচকার স্বাদ এরকমই। সে আপনাদের ভালো লাগুক আর না লাগুক তাতে আমার না কিছুই যায় আসে না। আমার আগ্রহ শুধু আমার টাকা নিয়ে। চুপচাপ আমায় টাকাটা দিন আর এখান থেকে কেটে পড়ুন। তুমি যে একটা লোভী ফুচকাওয়ালা সেটা আমি তোমাকে প্রথমে দেখেই বুঝেছিলাম, কিন্তু তুমি তোমার এই লোভের জন্য মানুষের সঙ্গে অন্যায় কাজ করছো। দেখে নিও, একদিন তোমার এই লোভের জন্য তোমাকে মূল্য দিতে হবে। এই বলে সেই লোকটা সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে রমনের গ্রাহক কমতে শুরু করে, কারণ তারা অসুস্থ হয়ে পড়ছিল। সেই সাথে রমনকে কথাও শুনতে হয় এবং গ্রামের সবাই তাকে লোভী ফুচকাওয়ালা বলে ডাকতে শুরু করে। একদিন সুধা শুনে ফেলে কয়েকজন লোক রমনের আর ওর ফুচকার নিন্দে করছে। এরপর সে বাড়ি ফিরে রমনকে বলে, হ্যাঁ গো, শুনছো? এসব আমি কি শুনছি? সবাই নাকি তোমার তৈরি ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। গ্রামের সবাই বলাবলি করছে তুমি নাকি এক লোভী ফুচকাওয়ালা। আমি তোমাকে আগেই বলেছিলাম যে লোভে পড়ে কিচ্ছু করো না। এসব কি হচ্ছে? আজকে আমিও একটু খেয়ে দেখতে চাই যে গ্রামের সবাই একথা কেন বলছে। এই বলে সুধা রমনের ঠেলায় যে ফুচকা আর টক জল ছিল তা মুখে দেয়। মুখে দেওয়া মাত্রই সে তৎক্ষণাৎ ফেলে দেয়। রাগের চোটে রমনকে চড় মারে আর বলে, হ্যাঁ গো, তুমি যা করছো তার জন্য তোমার লজ্জা করে না? আরে এই ফুচকা বিক্রি করেই আমাদের সংসার চলে। যে কাজ আমাদের অন্ন যোগায় তার সাথে বেইমানি করছো। তুমি কি জানো তোমার এই ভুলের জন্য কত অসংখ্য মানুষ ভুগছে? সবাই তোমার এই বাজে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ গো, কারোর যদি কিছু একটা হয়ে যায় তখন কি করবে তুমি? আমার আবার করার কি আছে? আর আমি কিছু করবই বা কেন? আর সবার শরীর খারাপ হয়েছে যার যার নিজের দোষে। তুমি অকারণেই আমার উপর দোষ চাপাচ্ছ। চুপ করো রমন, আর কত মিথ্যে বলবে? আমি রান্নাঘরে গিয়ে তোমার আসল সত্যিটা জেনে ফেলেছি। এক্ষুনি সবাইকে গিয়ে নিজের সত্যিটা বলো আর আবার আগের মতো সৎভাবে ফুচকার ব্যবসাটা করো। আর লোভ করে যে টাকা তুমি উপার্জন করেছো সেই টাকা দিয়ে যারা যারা তোমার ফুচকা খেয়ে অসুস্থ হয়েছে তাদেরকে সুস্থ করো, তাদের চিকিৎসা করাও, নইলে কিন্তু আমি পুলিশকে সব বলে দেব। নিজের স্ত্রীর থেকে এই সমস্ত কথা শুনে রমন খুব ঘাবড়ে যায়। এরপর সে সবার কাছে নিজের ভুল স্বীকার করে আর লোভের বশে উপার্জন করা তার সমস্ত টাকা হাসপাতালে জমা করে দিয়ে সমস্ত অসুস্থদের সুস্থ করে। সেই সাথে গ্রামের সবার কাছে ক্ষমা চায়। সে নিজের ভুলের জন্য অনুতপ্ত দেখে সবাই তাকে ক্ষমা করে দেয়। কিছুদিন পর সে আবার ফুচকা বিক্রি করতে শুরু করে, কিন্তু এবারে সে সম্পূর্ণ সৎভাবে ব্যবসা করে। এখন তার মনে আর কোনো লোভ নেই।